আসসালামু আলাইকুম সোনামণি ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সামনে এখন আমি ক্লাস নেব সমসপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। রেহেনা আরজু, অষ্টম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম অধ্যায়ে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। বাংলাদেশ রাষ্ট্র ও সরকার। এখন গতদিনই এটার প্রথম দিকে পড়িয়েছিলাম। এখন বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে তুলে ধরব। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। একটি ভবন বা ইমারত যেমন এর নকশা দেখে তৈরি করা হয়, তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থাও পরিচালনা করা হয়। সরকার কি ধরনের হবে, নাগরিক হিসেবে আমরা কি অধিকার ভোগ করব, সংবিধানের বিভিন্ন বিভাগ কি ক্ষমতা ভোগ করবে, তা সবকিছুই এতে লিপিবদ্ধ থাকে। বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালের 26শে মার্চ। দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে 1972 সালের 30শে অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয়। অবশেষে একই বছরের 4 নভেম্বর গণপরিষদে এটি চূড়ান্ত অনুমোদন পায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে, তাই এটি আমাদের সবার কাছে একটি পবিত্র দলিল হিসাবে গণ্য। সংবিধান কোনো অপরিবর্তনশীল বিষয় নয়, এটা কোনো না কোনো সময় পরিবর্তন হতেই পারে। তাই সময়ের প্রয়োজনে এটি পরিবর্তন এবং সংশোধিত হতে পারে। এ যাবৎ 17 বার সংশোধিত হয়েছে। সংবিধানের সর্বশেষ সংশোধনী সংসদে পাশ হয়েছে 8 জুলাই 2018 সালে। এখন হচ্ছে আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। গণপ্রজাতন্ত্রী সরকার। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। এটাই ছিল সংবিধানের প্রথম বৈশিষ্ট্য। সংসদীয় পদ্ধতি সরকার। বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত ও সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থা চালু থাকবে। এ পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। এখন লিখিত সংবিধান। এটি একটি লিখিত দলিল যা 11 ভাগে বিভক্ত এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা রয়েছে। রাষ্ট্রীয় মূলনীতি সংবিধান
এগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রধর্ম, সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্য সকল ধর্ম ও ধর্মের অনুসারীদের সমান মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতি ও জাতীয়তা। ক্ষুদ্র নৃগোষ্ঠীবাদের জাতি হিসাবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিত হবে এবং বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে তারা বাংলাদেশী। এককেন্দ্রিক সরকার, দেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হবে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য, তাদের দ্বারা নির্বাচিত ৫০ জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হবে। মৌলিক অধিকার। সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার ও তা সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। জনগণের সার্বভৌমত্ব। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক কারা হবেন? জনগণ, এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করবে। বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সর্বজনীন ভোটাধিকার। সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর থেকে তদূর্ধ্ব বয়সের সকল নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠান। কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা বিলুপ্ত হলে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংবিধান সংশোধন। সংসদ সদস্যদের মোট সংখ্যা 2/3 ভোটে সংবিধান সংশোধন করা হবে। এগুলোই ছিল আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এখন বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ। সরকার রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারের মাধ্যমে রাষ্ট্র যাবতীয় কাজ সম্পাদন করে। সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন কাজ করে, যেমন নাগরিক হিসাবে আমাদের জন্য খাদ্য, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করে। জনগণের অধিকার ও কল্যাণের জন্য আইন প্রণয়ন করে। কেউ সে আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থা করে। এ ধরনের আরো অনেক কাজ আছে যা সরকার করে থাকে। সরকারের এই কাজগুলো সম্পাদনের জন্য 3টি বিভাগ রয়েছে। এই বিভাগগুলো কি? আইন বিভাগ, শাসন বিভাগ, ও বিচার বিভাগ। সরকারের বিভিন্ন অঙ্গ ও
এদের গঠন। প্রথমে আছে কি আইন বিভাগ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এর নাম জাতীয় সংসদ। মোট 350 জন সদস্য নিয়ে এটি গঠিত। এর মধ্যে 300 জন সদস্য দেশের 300টি নির্বাচনী এলাকায় থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা তারা নির্বাচিত হয়ে থাকেন, অর্থাৎ সংরক্ষিত আসনে মহিলা সংসদগণ পরোক্ষভাবে নির্বাচিত হয়। তবে 300টি নির্বাচনী এলাকায় যে কোনো আসনে মহিলারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হতে পারে। জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 বছর। একজন স্পিকার জাতীয় সংসদের অধিবেশন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করে। ডেপুটি স্পিকার তাকে এ কাজে সহায়তা করে। এছাড়া স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন। 2 জনই সংসদ সদস্যদের মধ্যে থেকে ভোটে নির্বাচিত হন। আইনসভা এ জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি ও পরিবর্তন করে, দেশের জনমতকে প্রকাশ করে, সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে, সংবিধান প্রণয়ন ও সংশোধন করে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ তা বিচার বিবেচনা করে। এছাড়া দেশের জাতীয় তহবিলে অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে, জাতীয় বাজেট অনুমোদন ও কর ধার্য করে। এখন হচ্ছে শাসন বিভাগ। রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব কার? শাসন বিভাগের। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বোঝায়। এ অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত সকলেই শাসন বিভাগের অংশ। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শাসন বিভাগ গঠিত। শাসন বিভাগে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করে। দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে এ বিভাগ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এই শাসন বিভাগ। এখন সর্বশেষ বিভাগ হচ্ছে বিচার বিভাগ। সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ে বিচারকদের নিয়ে এ বিভাগ গঠিত। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো কি? সুপ্রিম কোর্ট। এর প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। সুপ্রিম কোর্টে রয়েছে আবার 2টি বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তাহলে বিচার বিভাগের যে 2টি বিভাগ রয়েছে, একটা হচ্ছে আপিল বিভাগ আর অন্যটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই 2টি বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন। দুষ্টের দমন, অপরাধী শাস্তি বিধান ও ন্যায় প্রতিষ্ঠা করে
নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলে। বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলা মোকদ্দমায় মীমাংসামূলক রায় দেয়। সংবিধানের বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা দেয় এ বিভাগ। দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষা করে এবং বিভিন্ন ধরনের তদন্তমূলক কাজ করে। এখন আমরা এই আলোচনা থেকে এটাই লক্ষ্য করতে পারি যে সরকারের 3টি বিভাগের নিজস্ব কাজ ও পরিধি আছে। সে অনুযায়ী বিভাগগুলো পরিচালিত হয়। সকল বিভাগের সম্মিলিত রূপই হলো সরকার এবং সকল বিভাগের কাজ সরকারি কাজের অন্তর্ভুক্ত। এখন আছে স্থানীয় সরকার কাঠামো ও কার্যাবলী। সাধারণভাবে স্থানীয় সরকার হলো স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যই মূলত স্থানীয় সরকার কাজ করে। বর্তমান রাষ্ট্রের আয়তন বড় ও লোক সংখ্যা বেশি হওয়ায় কেন্দ্রে বসে সরকারের পক্ষে দেশের সকল অঞ্চলের সকল সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। তাই স্থানীয় পর্যায়ে সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে এ ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। এতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমে স্থানীয় সমস্যার সমাধানও সহজ হয়। এটি বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে গ্রাম ও শহর অঞ্চলে উভয় ক্ষেত্রে স্থানীয় সরকার কাঠামো বিকশিত হয়েছে। এখন আমরা বাংলাদেশের গ্রাম অঞ্চলের 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো চালু আছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে কি ইউনিয়ন পরিষদ। এছাড়া উপজেলা পর্যায়ে আছে উপজেলা পরিষদ ও জেলা পর্যায়ে আছে জেলা পরিষদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। এখন তোমাদের একটা বাড়ির কাজ দেব। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। সোনামণি ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা পড়াশোনার মাধ্যমেই থাকবা এবং ঘরে থাকবা, সাবধানে থাকবা এবং পরিবার পরিজন এবং প্রতিবেশীদেরকে সাবধানে থাকার পরামর্শ দেবা। আগামীতে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।